বৌদি, তোমার বয়স বেশি হলেও তোমার ভিতরে এখনো অনেক টাইট। আমি একটু করলে আর পারব না। বৌদি, তোমার ভিতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। তোমার ভিতরে কি পানি ছেড়ে দিব? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম নয়না। আমার বয়স এখন ২৪ বছর, কিন্তু আমার শরীর দেখতে পুরো যুবতী মহিলার মতো। আর আমার বিয়ে সবে ৯ মাস আগে হয়েছে। আমার উচ্চতা ৫ ফুটেরও বেশি, আর আমার স্তনের আকারও বেশ ভালো। কিন্তু এখন মনে হচ্ছে এই সৌন্দর্য আমার কোনো কাজেই আসছে না। কারণ আমার স্বামীর প্রাইভেট চাকরি অন্য রাজ্যে। তাই বিয়ের পর থেকে তিনি এখনও বাড়ি আসেননি। আমার শ্বশুরবাড়িতে আমার ১৯ বছরের দেওর, আমার শ্বশুরমশাই আর তার মা থাকেন। আমার শাশুড়ি মা ২ বছর আগে মারা গেছেন। তাই আমার স্বামী আমাকে সঙ্গে নিয়ে যাননি, কারণ আমাকে বাড়ি সামলাতে হতো। এখন আমার অনুভূতি বোঝার মতো এখানে কেউ ছিল না। আমার গরম রক্ত ভেতরে ভেতরে ফুটছিল, যার জন্য ঠান্ডা করার মতো কাউকে দরকার ছিল। কিন্তু আমার স্বামী তো গত ৩ মাস ধরে বাড়ি আসেননি। তাই আমি এখন খুব অস্থির আর তৃষ্ণার্তের মতো থাকতে শুরু করেছিলাম। তখনই আমার নজর আমার দেওরের উপর পড়ল। ওর উচ্চতা আমার চেয়ে কম ছিল আর শরীরও আমার চেয়ে রোগা ছিল। কিন্তু ওর শরীরের তুলনায় ওর ঘোড়াটা বেশ বড় ছিল। আমার দেওরের নাম গৌরব। এবারে ও কলেজে প্রাইভেটে ভর্তি হয়েছে। তাই আজকাল ও বাড়িতেই থাকে। বাড়িতে আমি আর আমার দেওর একাই থাকি। কারণ আমার শ্বশুরমশাইয়ের মা বুড়ো হওয়ার কারণে সবসময় নিজের ঘরে বিশ্রাম করতেন। আর শ্বশুরমশাই বাড়ির বাইরের দিকের ঘরে থাকেন। তাই তিনি কালেভদ্রেই ভেতরে আসেন। আগে আমি আমার দেওরকে ওই নজরে দেখতাম না। কিন্তু যেদিন থেকে আমি গৌরবের নাগ দেবতাকে দেখেছি, সেদিন থেকে আমার নজরই বদলে গেছে। সেদিন গৌরবের মনে হয়েছিল বাড়িতে কেউ নেই। তাই ও নিজের ঘরে ভিডিও দেখতে দেখতে নাগ দেবতার সাথে খেলছিল। তখনই হঠাৎ আমি ওখান দিয়ে যাচ্ছিলাম। আর আমার নজর জানলায় পড়ল। কারণ ভেতর থেকে হালকা হালকা ভিডিওর আওয়াজ আসছিল। যখন আমি জানলা দিয়ে উকি মেরে দেখলাম, তখন আমার তো হুঁশই উড়ে গেল। গত ৩ মাসে আমি প্রথমবার নাগ দেবতা দাঁড়িয়েছিল আর গৌরব তাকে নিজের হাতে ধীরে ধীরে আদর করছিল। এটা দেখে আমার তো ওখানেই জল বেরিয়ে গেল। ব্যাস, সেদিন থেকেই গৌরবের নাগ দেবতার সোয়ারি হওয়ার জন্য মন ছটফট করতে লাগল। সেদিন আমি আমার স্বামীকেও ফোন করলাম যে এবার আপনি চলে আসুন। আমার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না। কতদিন আমি এভাবে একাই কষ্ট পাব? আমারও তো মন চায়, এভেনও আমি তো একজন মহিলাই। তখন আমার স্বামী আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, দেখো নয়না, আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি। কিন্তু আগামী ২ মাস আমি কোনো ছুটি পাব না। কারণ কোম্পানি কিছু নতুন প্রজেক্ট শুরু করেছে। যার কারণে সব কর্মচারীকে ডবল শিফটে কাজ করতে হচ্ছে। তাই আগামী ২ মাস ছুটি পাওয়া অসম্ভব। ব্যাস, আর ২ মাস অপেক্ষা করো নয়না। তারপর তো আমি এসে তোমার হাল খারাপ করে দেবগু। এই বলে হেসে উনি ফোন কেটে দিলেন। কোনোরকমে সকাল হল। সকালে আমি সবার জন্য চা নাস্তা বানালাম। আর গৌরবের জন্য স্পেশাল করে ওর ঘরে নিয়ে গেলাম। যেই আমি গৌরবের ঘরে গেলাম, দেখলাম গৌরব তখনও ঘুমাচ্ছে। আর ঘুমের কারণে নাগ দেবতা একদম সোজা হয়ে দাঁড়িয়েছিল। ওটাকে দেখে আমি একদম থাকতে পারলাম না। আর আমি ওটাকে ছুঁয়ে দিলাম। নাগ দেবতাকে ছোঁয়ামাত্র আমার শরীরে যেন কারেন্ট খেলে গেল। কিন্তু তখনই দেখলাম গৌরব জেগে গেছে আর আমার দিকেই তাকিয়ে আছে। এরপর আমি তাড়াতাড়ি পিছিয়ে গেলাম। আর বললাম, দেওরজি, এবার উঠে পড়ো, সকাল হয়ে গেছে গি। এরপর গৌরব আমাকে গুড মর্নিং বলল আর মুখ ধুতে চলে গেল। আর আমিও ওখানেই বসে পড়লাম আর ভাবতে লাগলাম, হয়তো গৌরব দেখেনি। এরপর গৌরব আবার নিজের ঘরে ফিরে এল। আর আমরা দুজনে, দেওর বৌদি, নিজেদের মধ্যে কথা বলতে বলতে নাস্তা করতে লাগলাম। তখনই আমি পেটে ব্যথার ভান করলাম। আর জোরে জোরে কাঁদতে লাগলাম। গৌরব ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করতে লাগল, কি হয়েছে বৌদি? আপনাকে এত কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে কেন? তখন আমি গৌরবকে বললাম, গৌরব, জানি না কেন আজ সকাল থেকেই থেমে থেমে আমার পেটে ব্যথা করছে গু। তখন গৌরব বলল, দাঁড়ান বৌদি, আমি আপনার জন্য পেটে ব্যথার ওষুধ নিয়ে আসছি গু। আমি ইচ্ছে করেই পেটে ব্যথার ভান করেছিলাম যাতে আমি গৌরবকে নিজের আলিঙ্গনে নিতে পারি। তখন আমি ওকে থামাতে থামাতে বললাম, গৌরব, পেটে ব্যথার ওষুধ তো আমি কখন নিয়ে নিয়েছি। পারলে কিছুক্ষণ তুমি আমার পেটটা টিপে দাও। গৌরব প্রথমে একটু ইতস্তত করল। কিন্তু আমার কষ্ট দেখে ও বিছানায় বসল আর পেট টিপতে লাগল। সেই সময় আমার খুব ভালো লাগছিল।
গৌরবের নজরও এদিক ওদিক যাচ্ছিল। তখনই ঘরের শ্বশুরমশাইয়ের আসার আওয়াজ শোনা গেল। তখন আমি গৌরবকে বললাম, চলো ঠিক আছে গৌরব, আমি রান্না করি। আজ তোমার বাবাকে বাজারে যেতে হবে। এরপর আমি রান্নাঘরে গিয়ে রান্না করে দিলাম আর শ্বশুরমশাই এবং বুড়ি শাশুড়িকে পরিবেশন করে দিলাম। আমি রান্নাঘরে গৌরবের জন্য রুটি বানাচ্ছিলাম, তখনই পেছন থেকে গৌরব রান্নাঘরে আসছিল। ওকে দেখে আগে থেকেই আমার শাড়ির আঁচলটা নামিয়ে দিলাম। যখন গৌরবের নজর আমার উপর পড়ল, তখন ও আমার দিকে তাকিয়েই রইল, কারণ আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম। গৌরবকে দেখার ভান করে আমি নিচু হয়ে আঁচলটা তোলার সময় গৌরবকে স্বর্গের দর্শনও করিয়ে দিলাম। তখনই গৌরব বলল, বৌদি, যদি আপনি বলেন তো আমি আপনাকে পাখা দিয়ে হাওয়া করে দিই। তখনই আমি গৌরবকে একটু ঠাট্টা করে বললাম যে কি আপনার বৌদি এত কষ্ট পাচ্ছে, আর আপনি এখনও শুধু কথাই বলে যাচ্ছেন কি। এরপর গৌরব সেখানেই আমার পাশে বসে পাখা দিয়ে হাওয়া করতে লাগল। ততক্ষণে আমার শ্বশুরমশাই বাজারে চলে গেছিলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিলাম, তখন আমি আবার ইচ্ছে করে আমার শাড়ির আঁচলটা নিচে ফেলে দিলাম আর গৌরবকে বললাম যে আজ আমার শাড়ির পিনটা খুঁজে পাইনি, তাই বারবার পড়ছে। গৌরব, একটু এটা ঠিক করে দাও তো। তখনই গৌরব বলল যে না বৌদি, আমি পারব না, আপনি নিজে করে নিন কি। তখনই আমি বললাম যে গৌরব, আমার হাতে আটা লেগে আছে, তাই বলছি, না হলে আমি নিজেই ঠিক করে নিতাম, পাগল। এরপর গৌরব আঁচল ঠিক করতে লাগল। আঁচল ঠিক করার সময় ও একবারও চোখ তুলে তাকায়নি। গৌরব খুবই ভদ্র ছেলে ছিল, তাই মাঝে মাঝে ভাবতাম যে আমি হয়তো ওর সাথে ভুল করছি। কিন্তু আমার ভেতরের অনুভূতিগুলো এত তীব্র ছিল যে আমার ঠিক ভুলের গান ছিল না। আজ আমার শ্বশুরমশাইও বাজারে গেছিলেন আর দুপুরে শাশুড়ি মাও ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। তাই বাড়িতে আমি আর আমার দেওর ছাড়া কেউ ছিল না। তাই আজ মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে আজ আমি গৌরবের নাগ দেবতার দর্শন করেই ছাড়ব। কিন্তু গৌরব তখনও আমাকে সেই নজরে দেখছিল না। আজ সারাদিন আমি গৌরবের আশেপাশে ঘুরঘুর করতে থাকলাম আর ওকে ফাঁসানোর চেষ্টা করতে থাকলাম। কিন্তু গৌরবের মন শুধু উচাটন হয়ে থাকছিল। আমার সাথে এদিক ওদিক কথা বলতেও লজ্জা পেত। সন্ধেবেলা আমরা দুজনে বসে খাচ্ছিলাম। তখনই গৌরব শেষমেশ আমাকে বলেই ফেল, বৌদি, মনে হচ্ছে আজকাল আপনার শরীরটা একটু খারাপ যাচ্ছে। তাই আপনি কিছুদিন দাদার কাছে শহরে চলে যান। এখানকার সব আমি সামলে নেব। তখনই আমার চোখে জল এসে গেল আর আমি গৌরবকে বললাম যে থাক, আপনি আর বলবেন না। আমি গত 2-3 মাস ধরে কতটা কষ্টে আছি কেউ জানে না। না আপনার দাদার চিন্তা আছে, না আপনার। আমাকে কাঁদতে দেখে গৌরব আমার চোখের জল মুছিয়ে দিতে লাগল। তখন আমি গৌরবের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি তখন যে কি বলে ফেলেছিলাম। আমি গৌরবকে বলতে লাগলাম যে দেওরজি, আমার আপনাকে দেখলে আপনার দাদার মতো লাগে। তাই আমি মাঝে মাঝে আপনার আশেপাশে একটু বেশিই ঘুরঘুর করি। প্লিজ, আপনি এর কিছু মনে করবেন না কি। তখনই গৌরব আমাকে বলতে লাগল যে না বৌদি, আপনার কথায় আমি কেন কিছু মনে করব। আপনার মতো বৌদি তো ভাগ্য করে পাওয়া যায়। তখন আমি গৌরবের হাতটা ধরে সেটাতে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলাম যে দেওরজি, আপনি আমার থেকে এত দূরে পালান কেন? আমাকে কি আপনার ভালো লাগে না, নাকি আমি আপনার গার্লফ্রেন্ডের মতো সুন্দর নই? তখনই গৌরব আমাকে বলল যে না বৌদি, এমন কোনো ব্যাপার নয়। এমনকি আমার তো কোনো গার্লফ্রেন্ডও নেই কি। তখন আমি ওর কোলে মাথা রেখে ওকে বলতে লাগলাম যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তো তুমি আমাকেই বানিয়ে নাও না। কেন এত কষ্ট দিচ্ছ? তুমিও তো তোমার দাদার মতোই, তাই না? না, ও আমার কথা শোনে না তুমি। তখনই গৌরব বলল, তবে বৌদি, আপনি তো আমার বৌদি, আর নিজের বৌদির সাথে এসব করা তো ভুল গো। আজ আমার আবেগপ্রবণ হওয়াটা গৌরবের উপর একটু ভারী পড়েছিল। আর ও আমাকে ওর মনের সব কথা বলতে শুরু করল। ও বলতে লাগল, বৌদি, যখন আমি আপনাকে দেখি আমার শরীরেও যেন কারেন্ট খেলে যায়। সেদিন যখন আপনাকে ঘামে ভেজা দেখেছিলাম তখন আপনার সাথে গৌরব এতটা বলে চুপ করে গেল। তখন আমি ওকে বললাম, আর বলো না, আমি তো এটাই শুনতে চাই। আমারও ভালো লাগে। যদি তুমি আমাকে আগে বলতে, আমি তো কবে থেকেই তৈরি ছিলাম। এরপর তো আমি খুশি হয়ে গেছিলাম। আমি কোল থেকে উঠে বিছানায় বসলাম আর গৌরবকে বলতে লাগলাম যে আচ্ছা বলো, দুধ খাবে নাকি? তখন গৌরব বলল, আর বৌদি, এই তো খেলাম, আর এখন দুপুরবেলা সন্ধেবেলা খাব কি? তখন আমি বললাম, আরেও দেওরজি, আপনি তো এখনও বাচ্চাই রয়ে গেলেন। আমি ওই দুধের কথা বলছি না কি। তখনই গৌরবের মুখ লাল হয়ে গেল আর ও লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তারপর আমি বললাম, এভাবে লজ্জা পেলে চলবে না দেওরজি। এখন আপনাকেই সব করতে হবে কি? তারপর আমি ওকে জিজ্ঞেস করতে লাগলাম, তুমি কি কখনো কাউকে নাগ দেবতার দর্শন করিয়েছ?
তখন ও বলতে লাগল, না বৌদি, আমি এখনও কাউকে নাগ দেবতার দর্শন করাইনি। আমি প্রথমবার কাউকে নাগ দেবতার দর্শন করাচ্ছি কি। এই কথা শুনে তো আমি হাসতে লাগলাম আর তাকে বললাম, চিন্তা করো না তুমি, তোমার আর আমার দুজনেরই খুব মজা আসবে। চলো এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ও তখনই হঠাৎ করে ঘরের দরজা বাজল। আমি গৌরবকে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসি কে। হয়তো শ্বশুরমশাই এসেছেন। খুঁজেই আমি বাইরে গিয়ে দরজা খুললাম, তো আমি দেখে অবাক হয়ে গেলাম, কারণ সামনে আমার স্বামী ছিলেন। তখনই আমি চমকে গিয়ে বললাম, আপনি? তো তিনি বলতে লাগলেন, কেন, কি ব্যাপার হল আমার জান? আমি তো আজ আপনার পতিদেব সাক্ষাৎ প্রকট হয়েছেন। অনিল আমাকে দরজা থেকেই কোলে তুলে নিল আর বলতে লাগল, চলো আজ তোমাকে দিনের বেলায় তারা দেখাই। আজ থেকে পুরো 3 দিন পর্যন্ত আমি তোমাকে শ্বাসও নিতে দেব না। তখনই আমি তাকে বলতে লাগলাম, চলো বাচ্চাদের মতো কাজ ছাড়ো আর এবার নিচে নামাও, গৌরব দেখে ফেলবে। কিন্তু সে মানল না আর সোজা আমাকে নিজের ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর আমি তার জন্য খাবার বেড়ে দিলাম আর সেও ফ্রেশ হয়ে এল। গৌরবও তার সাথে দেখা করল আর আমরা 3 জন দুপুরের খাবার খেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো বলছিলেন যে আগামী 2 মাস পর্যন্ত কোনো ছুটি পাওয়া যাবে না, তাহলে কিভাবে এলেন? তো সে বলতে লাগল, শুধু তোমার জন্যই এসেছি। খাবার খেয়ে আমরা সবাই বিশ্রাম করতে লাগলাম আর বিকেল পর্যন্ত শ্বশুরমশাইও এসে গেলেন। তো সবাই খুব খুশি ছিল। অনিলও তার অনেক কথা শোনাতে লাগল আর রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। আমি সেই রাতে অনিলের সাথে অনেক কথা বললাম আর সেও অনেক কথা বলল। কিন্তু সে দিনের বেলায় ক্লান্ত হওয়ার কারণে আধ ঘণ্টাই নিতে পারল। কিন্তু 3 মাস পর সেই আধ ঘণ্টায় আমি স্বর্গের মতো আনন্দ পেলাম। এবার অনিল 5 দিন থাকল আর এই 5 দিনে সে আমার খুব খারাপ অবস্থা করে দিয়েছিল। দেওয়ার পর আমি ঠিকমতো চলতেও পারছিলাম না। সে দিনেও আর রাতেও, ঘরেও আর এমনকি বাথরুমেও নিতে শুরু করেছিল। এই 5 দিন কখন কেটে গেল আমি একদমই বুঝতে পারলাম না। যদিও সে 3 দিনেরই ছুটি নিয়ে এসেছিল, কিন্তু আমি তাকে জোর করে আরও 2 দিন রেখে দিলাম। কারণ এবার কে জানে আবার কবে ফেরা হবে। অনিল এবার ফিরে গিয়েছিল আর আমিও খুব খুশি ছিলাম। এমনকি আমার তো তখনও ঠিকমতো চলা যাচ্ছিল না। কিন্তু এই 5 দিনে আমি গৌরবকে তো ভুলে গিয়েছিলাম আর আমি তার সাথে বেশি কথাও বলিনি। অনিলের আসার 3য় দিন পর থেকে গৌরবকে ঘরে দেখা যায়নি। যখন আমি অনিলকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল যে সে দেখা করার জন্য তার মামার বাড়ি চলে গেছে। অনিলকে গিয়ে পুরো 5 দিন কেটে গিয়েছিল আর গৌরবও তখনও আসেনি। তো আমার চিন্তা হতে লাগল যে গৌরব আমার উপর রেগে যায়নি তো। তাই আমি সাহস করে তার মামির বাড়ি ফোন করলাম। তার মামির সাথে কথা বলার পর আমি গৌরবের সাথে কথা বললাম আর তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নয়ন দেওরজি? নিজের বৌদির উপর রেগে গেছ নাকি? ফোনে তো গৌরব ঠিকঠাকই কথা বলল আর সে বলল যে, না বৌদি, ঘরে মন লাগছিল না, তাই ভাবলাম কোথাও বাইরে ঘুরে আসি। তারপর আমি জিজ্ঞেস করলাম যে, এবার বাড়ি কবে আসবে? তো গৌরব বলল যে, কাল বা পরের মধ্যে চলে আসব। এই কথা বলার পর আমি তাকে বললাম যে, না, তোমাকে কালকেই আসতে হবে। তুমি জিনিসপত্র গুছিয়ে নাও আর কাল চলে এসো। প্রথমে তো গৌরব মানেনি, কিন্তু আমি জেদ করে শেষ পর্যন্ত তাকে রাজি করিয়েই ছাড়লাম। পরের দিন গৌরব বাড়ি চলে এল আর সে শুধু আমাকে নমস্কার করল আর নিজের ঘরে চলে গেল। দুপুর পর্যন্ত কিছু বলল না আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। তখন আমি বুঝতে পারলাম যে গৌরব আমার উপর রেগে আছে। তাকে মানানোর জন্য দুপুরে আমি তার পছন্দের সুজির হালুয়া বানালাম আর তার ঘরে দিতে গেলাম। আমি স্নান করে লাল রঙের শাড়ি পরলাম আর তাকে খুশি করার জন্য একটু সাজগোজও করে নিলাম। আমি তার সামনে গেলাম তো সে বিছানায় শুয়ে ফোন দেখছিল আর আমাকে দেখে বসে পড়ল। আমি তার পাশে গিয়ে বসলাম আর নিজের হাতে তাকে হালুয়া খাওয়াতে লাগলাম। তখনই গৌরব বলল যে, খাইও না বৌদি, আমার খিদে নেই। টেবিলে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। আমি জানতাম যে গৌরব আমার উপর রেগে আছে। তাই আমি তার হাত ধরলাম আর তাকে অনুরোধ করতে লাগলাম যে, এবার মেনে নাও দেওরজি, আর কত জ্বালাবে নিজের বৌদিকে? সেদিন তোমার দাদা এসে পড়েছিল, তো তাতে আমার কি দোষ? আমিও জানতাম না যে সে এসে পড়বে গু। তখনই গৌরব বলল যে, না বৌদি, সেই ব্যাপার নয়। আমি আপনাকে আগেই বলেছিলাম যে এসব ভুল। এভাবে তো আমরা দাদাকে ঠকাচ্ছি। তখনই আমি বললাম, এই নাও, তুমি তো এখনও সেই পুরনো বস্তাপচা কথাগুলো নিয়ে বসে আছো। আমি ভাবলাম তুমি আমার জন্য রেগে আছো। আমি তোমাকে আগেও তো বলেছি যে তুমি আমার ততটাই পছন্দের যতটা তোমার দাদা। এতে ঠকানোর কথা কোথা থেকে এল? আমি কোনটা তোমার দাদাকে ছেড়ে যাচ্ছি, শুধু এই বাহানায় আমাদেরও মন লেগে থাকবে আর তোমার দাদার কথাও মনে পড়বে না গি।
এখন যদি বৌদি তার দেওরের সাথে মজা না করে তো আর কার সাথে করবে? চলো ছাড়ো দেওরজি, যদি তোমার ভালো না লাগছে তাহলে থাক। আমার জীবন তো এমনিতেই বেরনিন। চলো ঠিক আছে, কিন্তু হালুয়াটা তো খেয়ে নাও, কবে থেকে ঠান্ডা হচ্ছে। চুয়ের পর গৌরব হেসে বলল, আচ্ছা, এখন হালুয়া খাওয়াবে নাকি দুধও খাওয়াবে? সেদিন তো আপনি খুব বলছিলেন যে দেওরজি দুধ খেয়ে নাও, তখনই আমি গৌরবকে চিমটি কেটে বললাম, দুধ তো তোমার দাদা খেয়ে গেছে। এখন তো তোমাকে আমাকে দেখেই কাজ চালাতে হবে গু। আর এমন বলে আমরা দুজনেই হাসতে লাগলাম। এরপর গৌরব আমার সাথে পুরোপুরি খুলে গেল। তারপর সে জিজ্ঞেস করতে লাগল, আচ্ছা বৌদি বলো, সেদিন কি হয়েছিল যখন দাদা এসেছিলেন? তখন আমি মজা করে তাকে বলতে লাগলাম, জানি না, তোমার দাদা কোনো গুলি খেয়ে এসেছিলেন। আমার তো এখনও ব্যথা করছে। গত 5 দিনে উনি আমাকে ঠিক করে ঘুমাতেও দেননি গি। তখনই গৌরব বলল, বৌদি, আপনার মতো সুন্দরী বউ থাকলে কেউ কি করে ঘুমাতে পারে? তখনই আমি বললাম, দেখো দেওরজি, আমাকে বেশি মস্কা মেরো না। যদি কিছু চাও তো সোজাসুজি চেয়ে নাও। আমি আপনাকে মানা করব না। আসলে একটাই তো দেওর আমার। তখনই গৌরব বলল, আচ্ছা তো বলো তাহলে আমাকে কবে দেবে? তখনই আমি বললাম, সঠিক সময় এলে দিয়ে দেব। এত তাড়াহুড়ো করো না। তো গৌরব বলল, বৌদি আচ্ছা তাহলে বেলুনগুলো নিয়ে খেলতে দাও। তারপর আমি বললাম, আরে বাবা, এতে জিজ্ঞাসার কি আছে? যখন মন চায় তখন খেলে নিও। গৌরব তার জীবনে প্রথমবার বেলুন ছুঁয়েছিল, তো তার তো ছুতেই বেরিয়ে গেল। আমি গৌরবকে বললাম, কি হলো দেওরজি, কেমন? তো গৌরব লজ্জা পেয়ে বলল, আমার তো বেরিয়ে গেল বৌদি। তখনই আমি হেসে জিজ্ঞেস করলাম, কি বেরিয়ে গেল? তো গৌরব বলল, সেটাই যা বেরোনোর থাকে। খুয়ের পর আমরা দুজনেই জোরে জোরে হাসতে লাগলাম। তখনই আমি বললাম, দেওরজি, আপনি তো খুব নরম বেরোলেন। এইভাবে গৌরব আমার সাথে খুব মজা করত আর আমিও তার সাথে খুব মজা করতাম। ও আমার কাজে সাহায্য করত। আমি আর গৌরব দিনে খুব মজা করতাম, আর এর ব্যাপারে আমি অনিলকেও বলতাম। তো সেও খুশি হতো যে চলো ভালোই, তোমার মন লেগে আছে কি? গৌরবের দুধ খেতে খুব ভালো লাগত। তো সে দিনের বেলা সবসময় দুধ খাওয়ার জিদ করত। কিন্তু এখনও আমার গৌরবের চোখে খারাপ কিছু দেখা যায়নি। ও খুব সোজাসরল ছিল। আমি যা বলতাম তাই মেনে নিত। এই কারণে আমার ওর উপর খুব আদর আসত। ও সবসময় নেওয়ার কথা বলত। কিন্তু সে এখনও নেনি। কারণ ওর মনে এখনও এটাই চলত যে এটা ভুল। কিন্তু যদি ও নিতে বলত তো আমি মানা করতে পারতাম না। এখন ও ওর গার্লফ্রেন্ডের কথাও আমাকে বলত, বাইরের ছেলেদের কথাও বলত, আর সবসময় মজা করত। এইভাবে ও কখনো আমাকে অনিলের অভাব বুঝতে দেয়নি। তো বন্ধুরা, এই ছিল গৌরব আর তার বৌদি নয়নার গল্প। কেমন লাগল? কমেন্টে অবশ্যই জানান। আর চ্যানেলে প্রথমবার এসেছেন আর আগে এমনই রোমাঞ্চকর গল্প শোনার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে একটা নতুন স্টোরিতে। ধন্যবাদ।